আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন, বাকশক্তি, চিন্তা শক্তি, মেধা শক্তিকে ঠিক রেখেছেন। চিকিৎসা বিজ্ঞানের অন্যতম হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বিষয় হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল সাবজেক্ট অর্গানন অফ মেডিসিন অনলাইন হোমিও মেডিকেল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ক্লাসের তৃতীয় বর্ষের সিলেবাস থেকে আমরা আলোচনা করব। অর্গান অফ মেডিসিনের তৃতীয় বর্ষের সিলেবাসের আজকের আলোচনা মানসিক ব্যাধি ও তার চিকিৎসা, মেন্টাল ডিজিজ অ্যান্ড দেয়ার ট্রিটমেন্ট। মানসিক রোগ কি এবং তার চিকিৎসা কেমন হওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে অর্গান অফ মেডিসিনে ডাক্তার স্যামুয়েল স্যার উনি কি আলোচনা করেছেন সেইগুলো আমরা একটু আজকে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনা 210 থেকে 215 পর্যন্ত আলোচনা। 210 নম্বর সূত্রে 210 নম্বর সূত্রে বলা আছে মানসিক ব্যাধি শারীরিক ব্যাধি হইতে পৃথক নহে। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। মানসিক ব্যাধি শারীরিক ব্যাধি হইতে পৃথক নয়। ফিজিক্যাল যে ডিজিজ গুলো হয়, মানসিক মেন্টাল ডিজিজ আলাদা কিছু নয়। কারণ মন, দেহ, মন এ দুটো মিলেই মানুষ। দেহ মন মিলেই মানুষ। আমাদের আলোচনার সামনে গেলে বোঝা যাবে এই কথাগুলোর আরো তাৎপর্যতা চলে আসবে। আমরা 214 এবং 215 নাম্বার সূত্রটা যদি একটু দেখি, সেখানে কি বলা আছে, বাকিগুলো একটু পরে বলছি। 214 নাম্বার বলছে মানসিক ব্যাধি এবং অন্যান্য ব্যাধির চিকিৎসা একই ধরনের। আমরা মনে করি মেন্টাল ডিজিজ ট্রিটমেন্ট, এটা মনে হয় অন্য কোনো কৌশল আছে। না, এখানে বলা আছে যে মানসিক ব্যাধি এবং অন্যান্য ব্যাধির চিকিৎসা এতে কোনো ভিন্নতা নেই, একই রকম। আমরা ফিজিক্যাল ডিজিজ গুলো ট্রিটমেন্ট যেই কৌশলে হোমিওপ্যাথিক নীতি মেনে করে থাকবো, মানসিক ব্যাধি চিকিৎসারও ঠিক একই নিয়ম। তাহলে আমরা ফিজিক্যাল ডিজিজের ট্রিটমেন্ট কিভাবে করি? কেস টেকিং করি, সিমিলারিটি করার চেষ্টা করি, লক্ষণ সদৃশে একটি ঔষধ দেওয়ার চেষ্টা করি। ফিজিক্যালি ডিজিজের ট্রিটমেন্ট আমরা যেই নিয়মে যে কৌশলে করি, মেন্টাল ডিজিজের ট্রিটমেন্ট সেই একই কৌশলে হবে। 215 নাম্বার সূত্রে বলছে মানসিক ব্যাধি শারীরিক ব্যাধিরই অংশ বিশেষ। তাহলে মানসিক ব্যাধি এটা আলাদা কিছু নয়, এটা শারীরিক ব্যাধিরই অংশ বিশেষ। আমরা এই তিনটা সূত্রের কথা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিব। আমরা 210, 214 এবং 215 এখানে কি বলছে আমি আবারও রিপিট করছি, মানসিক ব্যাধি শারীরিক ব্যাধি হইতে পৃথক নয়, একই। এটা 210। 214 বলছে মানসিক ব্যাধি এবং অন্যান্য ব্যাধির চিকিৎসা একই ধরনের। তার মানে অন্য যত ফিজিক্যাল ডিজিজ আছে সেগুলোর ট্রিটমেন্ট কৌশলটা যেমন হবে, মানসিক ব্যাধির ট্রিটমেন্ট ঠিক তেমনই হবে, একই ধরনের হবে। তাহলে আমরা ফিজিক্যাল ডিজিজের ট্রিটমেন্ট কিভাবে করি? কেস টেকিং করি, সিমিলারিটি করি, একটা মেডিসিন সদৃশ্য হলে এরপরে তাদের ট্রিটমেন্ট আমরা করি। তাহলে মানসিক ব্যাধিরও ঠিক একই রকম, আমরা একটা কেস টেকিং করবো, এরপরে আমরা তার লক্ষণ সদৃশে একটি মেডিসিন নির্বাচন করার চেষ্টা করি। 215 নম্বর বলছে মানসিক ব্যাধি শারীরিক ব্যাধিরই অংশ বিশেষ। আমরা বলছিলাম যে আমরা একটা উদাহরণ দিব, একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো। একজন রোগী, মহিলা না, মেয়ে, তার বয়স 17 বছর,
তার প্রধান সমস্যা হলো পেইনফুল ডিসমেনোরিয়া, অর্থাৎ মাসিকের সময় মেন্সেস পেইনফুল ডিসমেনোরিয়া, মাসিকের সময় তার প্রচন্ড ব্যথা হয়, এটা তার প্রধান সমস্যা। চিফ কমপ্লেনের মধ্যে আরেকটা সমস্যা হলো তার প্রচন্ড মাথা ব্যথা। এখন এই মাথা ব্যথা তার এবং তার মাসিকের এই সমস্যা, মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয়, এই যে পেইনফুল ডিসমেনোরিয়া, হেড পেইন, তাহলে এই মাসিকের সময় ব্যথা এবং মাথায় ব্যথা এই দুইটাই তার প্রধান সমস্যা। মাথায় ব্যথাটা দেখা দেয় কখন? রোগাক্রমণের কাল হলো সে যদি কোনো কারণে রোদ্রে যায়, রোদ্রে গেলে তার এই মাথায় ব্যথা দেখা দেয় এবং মাথা ব্যথা বৃদ্ধি পায়। আগে থেকেই ব্যথা আছে, রোদে যায়, মাথা ব্যথা বৃদ্ধি হয়, অথবা কোনো কারণে রোদ্রে কাজ করলো, রোদে ঘোরাফেরা করলো, তার মাথা ব্যথা বৃদ্ধি পায়। ইন্টার ফার্স্ট ইয়ারের একটি ছাত্রী। এই মেয়ের সমস্যা হলো এই দুইটা। তার আরেকটা সমস্যা, তার স্বজনরা, মা, খালা, আত্মীয় স্বজন যারা সাথে ছিল এবং রোগী সামনেও একই কাজ করলো। কি করলো? কোনো একটা কারণে সে কেঁদে দিল এবং সে এই কান্না তার একটা অভ্যাস, সে কারণ ছাড়াই সে কেঁদে দেয় এবং এই কান্নাটা সে তার ইচ্ছা করে কাঁদে না, অনিচ্ছাকৃত ভাবে সে কাঁদে। খুব ইজিলি তার চোখে পানি চলে আসে, অনিচ্ছাকৃত ভাবে। সে কান্না করতে চায় না, কিন্তু তার কান্না চলে আসে, এই অনিচ্ছাকৃত ভাবে তার কান্না চলে আসে। ডাক্তারের সামনে বসেও সে কথা বলতেছে, কান্না করে ফেললো। এই যে তার মেন্টাল একটা ডিসঅর্ডার। তাহলে এই একই ব্যক্তি, যার একটু আগে দুইটা ফিজিক্যাল সমস্যার কথা বললাম, সেই একই ব্যক্তির মেন্টাল একটা বড় ধরনের সমস্যা। আমরা এই জায়গাটুকুতে থাকি, এরপরে বাকি সূত্রগুলো পড়ে এরপরে এই গল্পের সমাধান বলবো। তাহলে আমরা 210, 214 এবং 215 বললাম, এবং এখানে একটি গল্পের অংশবিশেষ বলে, এটা বাস্তব রোগীদের একটা কেস বলে রাখলাম। সমাধানটা একটু পরে বলছি, বাকি সূত্রগুলো একটু পড়ে নেই। কথাগুলো ছুটে গেলে সমস্যা হবে না, আমাদের ক্লাসটা ভিডিও রেকর্ড হচ্ছে, পরবর্তীতে ভিডিও রেকর্ড আমাদের দেখে নিলে কথাগুলো ক্লিয়ার হবে। 211 নম্বর সূত্রে বলছে, অনেক ব্যাধি ক্ষেত্রে মানসিক লক্ষণ প্রধান নির্দেশক হিসেবে কাজ করে। 211তে কি বললো? অনেক ব্যাধি ক্ষেত্রে মানসিক লক্ষণ প্রধান নির্দেশক হিসেবে কাজ করে। আমরা তো ঔষধ নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোই খুঁজি, রেয়ার, আনকমন, সিঙ্গার, পিকুলিয়ার, স্ট্রাইকিং সিমটম গুলো আমরা খুঁজি। অনেক ক্ষেত্রেই অনেক মেডিসিনের মেন্টাল সিমটম গুলো খুব স্ট্রং থাকে, খুব জোরালো থাকে, সেগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমরা ঔষধ নির্বাচন করে থাকি। মেডিসিনের রোগীদের মেন্টাল ডিজিজ অনেক সময় ঔষধ নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 211 নম্বর সূত্রে এই বিষয়টাই বলছে। 212 নম্বর সূত্রে বলছে, প্রত্যেক ভেষজ পদার্থই মানসিক পরিবর্তন সাধন করে। আমরা যে মেডিসিনের আরোগ্যকারী শক্তি সম্পর্কে জানতে পেরেছিলাম সুস্থ মানবদেহে ঔষধ প্রুভিং এর মাধ্যমে, আমরা যখন সুস্থ মানবদেহে হোমিওপ্যাথিক ঔষধ, শক্তিকৃত ঔষধ স্থূল মাত্রায় প্রয়োগ করেছিলাম, তখন সিমটমের মাধ্যমেই তো তার সিমটম প্রডিউসের মাধ্যমেই এই মেডিসিনের আরোগ্যকারী শক্তি সম্পর্কে জানতে পেরেছিলাম। 212 নম্বর সূত্রে বলছে যে প্রত্যেক ভেষজ পদার্থই মানসিক পরিবর্তন সাধন করে। ফিজিক্যাল, মেন্টাল উভয় স্তরেই এক ধরনের লক্ষণ প্রডিউস করে, লক্ষণ তৈরি করে, এক ধরনের পরিবর্তন সৃষ্টি করতে পারে সেই সমর্থ মেডিসিন। প্রত্যেক ভেষজ পদার্থের সেই শক্তি, গুণ, ক্ষমতা রয়েছে। 213 নম্বর সূত্রে বলছে, মানসিক লক্ষণ বাদ দিয়া সদৃশ লক্ষণ সম্পন্ন ঔষধ নির্বাচন অসম্ভব। আমরা যদি কোনো রোগীদের চিকিৎসা করতে চাই, তার মানসিক লক্ষণ বাদ দিয়ে তার জন্য একটি সদৃশ লক্ষণ সম্পন্ন ভালো মানের ঔষধ নির্বাচন করা অসম্ভব, সম্ভব নয়। তাহলে যদি রোগীর জন্য সুন্দর একটি ঔষধ নির্বাচন করতে হয়, তাহলে অবশ্যই মানসিক লক্ষণের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে, মানসিক লক্ষণ নিতেই হবে। কারণ মানসিক লক্ষণ, মানসিক রোগ, এটি শারীরিক ব্যাধিরই অংশ বিশেষ।
মন শরীরের সাথে সামঞ্জস্য রেখেই এর গুরুত্ব দিয়ে আমাদেরকে আগাতে হবে। যাই হোক, আমরা 210 থেকে 215 নাম্বার সূত্রগুলোর মধ্যে যে কথাগুলো ছিল সেই আলোচনাগুলো আমরা করলাম। এবার আসি মেন্টাল সিমটমে কিভাবে ওষুধটা নির্বাচিত হয়ে যায়। আমাকে এবার দু একদিন একটু উত্তর দিতে হবে। আমরা যে রোগীর বললাম ডিসমেনোরিয়া, পেইনফুল ডিসমেনোরিয়া অর্থাৎ ব্যথাযুক্ত মাসিক, মাসিকের সময় প্রচন্ড ব্যথা হওয়া এবং তার মাথা ব্যথা হওয়া, রোদ্রে গেলে তার মাথা ব্যথা বৃদ্ধি পায়। এই ব্যক্তির, এই রোগীর একটি মানসিক স্ট্রং সিমটম হলো সে অনিচ্ছাকৃতভাবে কান্না করে, কথায় কথায় কান্না করে। কান্না করাটা তার একটা বৈশিষ্ট্য হয়ে গেছে এবং সেটা তার ছোটবেলা থেকেই সে কান্না করে। সে কান্না করতে চায় না কিন্তু কান্না হয়ে যায়। সামান্য কষ্ট পেলেই সে বসে বসে শুধু অঝরে কাঁদতে থাকে। বলেন তো ওষুধটা কি হতে পারে? স্যার এটা নেটটামিওর মনে হচ্ছে। যে নেটটামিওর মনে হচ্ছে। কেন নেট্টামিওর? কোন দলিল আছে, প্রমাণ আছে? হ্যাঁ স্যার, এখানে নেটটামিওর প্রমাণ আছে যে তার পিরিয়ডের কালে তার পেট ব্যথা আছে, আবার মাথা ব্যথা আছে, রোদ্রে গেলে তার বৃদ্ধি পায়। আর নেটটামিওরের মধ্যে আমরা দেখি যে তার অনাকাঙ্ক্ষিত ভাবে হাসি বা কান্নার যে রোগটা আছে, সে হাসতে চায় না, হাসার জায়গায় মানে কান্নার জায়গায় সে হেসে ফেলে আর হাসার জায়গায় কান্না ফেলে। এই জন্য কান্নার প্রবণতার কারণে সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে এটা নেটটামিওর। আচ্ছা, চমৎকার বলেছেন, যুক্তি আছে আপনার কথা। পালসিটিলে কি হতে পারে এখানে? স্যার পালসেটিলার একটা পসিবিলিটি আছে, কিন্তু পালসেটিলা তো লুকায় লুকায় কান্না করে। এখানেই হলো ব্যবধান। চমৎকার কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই মেডিসিন, এই রোগীর মেডিসিন নেট্টামিওরই হবে এবং নেট্টামিওরে সে সুস্থ হয়েছে, সুস্থ হবে। কারণ এখানে আমরা নেট্টামিওরের যেই মেন্টাল সিমটমটা সেটা স্ট্রংলি তার মধ্যে, যদিও এই সিমটমটা পালসিটিলের মধ্যে আছে, সে অনায়াসে কান্না করে, কথায় কথায় কান্না করে, কান্না করা তার একটা প্রধান বৈশিষ্ট্য, এটা পালসিটিলের মধ্যে থাকলেও নেট্টামিওরের মধ্যেও এই সিমটমটা স্ট্রংলি আছে এবং সুপার গ্রেডের একটি মেডিসিন এই ক্ষেত্রে। ইনভলুন্টারি ওয়েপিং, ইনভলুন্টারি পালসিটিল এন্ড নেট্টামিওর উভয় ওষুধেই এই রুব্রিক্সে সুপার গ্রেডে রয়েছে। পালসিটিলও সুপার গ্রেড, নেট্টামিওরও সুপার গ্রেড। দুটাই সুপার গ্রেড থাকলেও এখানে নেট্টামিওরের প্রাধান্যতাই বেশি পাবে, কারণ অন্যান্য সিমটম গুলো পেইনফুল ডিসমেনোরিয়া, তারপরে মাথা ব্যথা যেটা রোদ্রে গেলে বৃদ্ধি পায়, এই সমস্ত কথা এবং অন্যান্য লক্ষণের উপর ভিত্তি করে ওনার নেট্টামিওরই হবে। তাহলে এই যে দেখেন, তার ফিজিক্যাল সিমটম এবং মেন্টাল সিমটম উভয় স্তরে যখন আমরা গুরুত্ব সহকারে কাজ করব, তখন কিন্তু আমাদের রোগীদের চিকিৎসা করা খুব সহজ হবে। যদিও মানসিক ব্যাধি এবং তার চিকিৎসার যে কৌশল সেই বিষয়ে আমাদের আলোচনা, কিন্তু সামনে মানসিক ব্যাধিগুলোরও ক্রাইটেরিয়া কেমন হবে এবং তার চিকিৎসা কৌশল নিয়ে আরো আলোচনা আছে, অনেক লম্বা আলোচনা এই বিষয়টা। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো আজকের ক্লাসের সূত্রের মধ্যে যতটুকু ছিল এই বিষয়টাই ছিল গুরুত্বপূর্ণ, যে আমরা অন্যান্য ব্যাধির চিকিৎসা যেভাবে গুরুত্ব দিব, মানসিক ব্যাধির চিকিৎসা ঠিক একইভাবে। মানসিক ব্যাধির চিকিৎসা আলাদা কোনো কৌশল নয়। মানসিক ব্যাধি শারীরিক ব্যাধিরই অংশ। মানসিক লক্ষণ বাদ দিয়ে কখনো কোনো রোগীদের চিকিৎসা হয় না। এজন্য আমরা ফিজিক্যাল সিমটম, মেন্টাল সিমটম উভয় স্তরকেই গুরুত্ব দিয়ে আমরা রোগীদের চিকিৎসার চেষ্টা করব। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা মানসিক রোগ, তার ক্লাসিফিকেশন এবং তার ডিজিজ ট্রিটমেন্ট কিভাবে হবে সেই বিষয়গুলোর সামনে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই ছিল। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। বিশেষ করে ইসমাতুরা নাকি নাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার আর বুঝেছেন। ইসমাত আরা, হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমাদের এই ক্লাস যারা দেখবেন তাদেরকেও মোবারকবাদ। এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।